আমার গর্ভাবস্থার কারণে বারবার ঘুম ভেঙে যেত বলে আমার স্বামী মিস্টার ইয়াসিন আমাকে প্রতি রাতে গাড়িতে গিয়ে ঘুমাতে বাধ্য করতেন। কিন্তু এক রাতে তার মা রওশন আরা বেগম সত্যিটা হঠাৎ জানতে পেরে তাকে এমন একটি শিক্ষা দিয়েছিলেন যা সে সারা জীবন ভুলতে পারেনি। তখন আমি গর্ভাবস্থার 34তম সপ্তাহে ছিলাম। পিঠের ব্যথা যেন আমার নিত্য সঙ্গী হয়ে উঠেছিল। গর্ভের শিশুর নড়াচড়ার পাঁজরে অসহ্য ব্যথা অনুভব করতাম। তার উপর প্রায় প্রতি ঘন্টায় একবার করে বাথরুমে যেতে হতো। রাতে শান্তিতে ঘুমানো আমার প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আমি কখনো ডান পাশে হয়ে শুতাম, আবার কখনো বাম পাশে হয়ে শুতাম। বালিশ ঠিক করতাম, একটু উঠে বসতাম, আবার শুয়ে পড়তাম, কিন্তু কোনোভাবেই আরাম পেতাম না। আমি আর আমার স্বামী মিস্টার ইয়াসিন শহরের একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতাম। ফ্ল্যাটটি ছিল একটি 3তলা ভবনের 3য় তলায়। এক রাতে প্রায় 3টার দিকে হঠাৎ ইয়াসিন বিরক্ত হয়ে বিছানায় উঠে বসলো। সে রাগান্বিত কণ্ঠে বলল, আমি আর এভাবে থাকতে পারছি না। আমি নিচু স্বরে বললাম, আমি দুঃখিত, আমি তো ইচ্ছে করে এমন করছি না, এসব আমার নিয়ন্ত্রণে নেই। সে আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে অন্য কোথাও গিয়ে ঘুমাও। আমি কিছু বলার আগেই সে রান্নাঘরের টেবিল থেকে আমার গাড়ির চাবি এনে বিছানার উপর ছুঁড়ে দিল। গাড়ির সিট তো পেছনে ঝালানো যায়, ওখানেই গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে বললাম, ইয়াসিন, আমি এখন 8 মাসের গর্ভবতী। সে সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, তাতে কি হয়েছে, এই বাসার ভাড়া আমিই দিই। সকালে আমাকে কাজে যেতে হবে, তাই আমার ভালোভাবে ঘুমানো দরকার। আর তুমি তো মাতৃকালীন ছুটিতে আছো, কয়েক সপ্তাহ গাড়িতে ঘুমালে তোমার কিছুই হবে না। আমি মনে মনে ভাবলাম, হয়তো সকালে ঘুম থেকে উঠে সে নিজের ভুল বুঝতে পারবে এবং আমার কাছে ক্ষমা চাইবে, কিন্তু তা আর হলো না। বরং সেই রাত থেকেই বিষয়টি আমাদের জীবনে নিয়মে পরিণত হলো। প্রতিদিন রাতে আমি আমার গর্ভাবস্থার বালিশটি নিয়ে 3তলা সিঁড়ি বেয়ে নিচে নেমে গাড়ির পেছনের সিটে গুটিসুটি মেরে রাত কাটাতাম। আর প্রতিদিন সকাল 6:30টার দিকে ইয়াসিন আমাকে একটি ছোট্ট বার্তা পাঠায়। এভাবেই কয়েক সপ্তাহ কেটে গেল, কিন্তু গত শুক্রবার রাতে সবকিছু বদলে গেল। রাত তখন প্রায় 2টা। হঠাৎ পার্কিং এলাকায় একটি গাড়ির হেডলাইট এসে পড়ল। একটি রূপালী রঙের এসইউভি এসে আমার গাড়ির ঠিক পাশে থামলেন। কিছুক্ষণ পর কেউ আমার জানালায় ধীরে ধীরে নক করলো। আমি মুখ ঘুরিয়ে তাকাতেই দেখলাম আমার শাশুড়ি রওশনারা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছেন। আমাকে গাড়ির ভেতর ওই অবস্থায় দেখে তার মুখ মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, ইয়াসিন ফোন ধরছিল না, তাই ভেবেছিলাম কোনো সমস্যা হয়েছে, কিন্তু তুমি এখানে গাড়ির ভেতরে ঘুমাচ্ছ কেন? তার প্রশ্ন শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না, চোখের জল আটকে রাখতে পারলাম না। আমি সব সত্যি কথা খুলে বললাম। তিনি নিশ্চুপ হয়ে আমার কথা শুনলেন। সব শোনার পর ধীরে ধীরে বললেন, হে আল্লাহ, আমি বিশ্বাসই করতে পারছি না আমি এমন একজন ছেলেকে মানুষ করছি। এরপর তিনি আর একটি কথাও না বলে নিজের গাড়িতে উঠে দ্রুত চলে গেলেন। প্রায় 15 মিনিট পরে তিনি আবার ফিরে এলেন। তার হাতে ছিল বাদামি কাগজে মোড়ানো একটি লম্বা প্যাকেট। তিনি শান্ত স্বরে আমাকে বললেন, আমার সঙ্গে চলো, আজ যা হবে সেটা তোমার নিজের চোখে দেখা উচিত। আমরা দুজন একসঙ্গে উপরে উঠলাম। ইয়াসিন আধো ঘুম চোখে দরজা খুলে অবাক হয়ে বলল, মা এই সময়ে? ইয়াসিনের মা ইয়াসিনের হাতে একটি প্যাকেট ধরিয়ে দিয়ে ইয়াসিনকে দিল। ইয়াসিন আতকে কয়েক পা পিছিয়ে যাওয়ার পর পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তার হাতে থাকা জিনিসটি মেঝেতে পড়ে গড়িয়ে থেমে গেল। আমি নিচের দিকে তাকিয়ে বুঝতে পারলাম বাদামি কাগজে মোড়কের ভেতরে ছিল একটি পুরনো কম্বল, একটি ছোট বালিশ এবং একটি ভাঁজ করা ক্যাম্পিং ম্যাট। সঙ্গে একটি সাদা কাগজে বড় অক্ষরে লেখা, আজ রাত থেকে এটাই তোমার বিছানা। ইয়াসিন কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে সেই কাগজটির দিকে তাকিয়ে রইল। তারপর বিস্মিত গলায় বলল, মা, তুমি কি সত্যিই আমাকে বাইরে গিয়ে ঘুমাতে বলছো? রওশন আর একটু রাগ দেখালেন না, বরং শান্ত দৃঢ় কণ্ঠে বললেন, না, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না। আমি শুধু চাই এক রাতের জন্য তুমি সেই কষ্টটা অনুভব করো যেটা তোমার গর্ভবতী স্ত্রী গত কয়েক সপ্তাহ ধরে প্রতিটি রাতে সহ্য করছে। যে মানুষ নিজের সন্তানের মাকে গাড়ির ভেতরে ঘুমাতে বাধ্য করতে পারে, তার নরম বিছানায় ঘুমানোর কোনো অধিকার নেই। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। ইয়াসিন একবার আমার দিকে তাকালো। হয়তো সে আশা করেছিল আমি তার পক্ষ নেব, কিন্তু আমার ভেতরে জমে থাকা অপমান, কষ্ট আর অবহেলার পাহাড় আমাকে নির্বাক করে দিয়েছিল। আমি শুধু নিচের দিকে তাকিয়ে রইলাম। রওশনারা আমার কাঁধে আলতো করে হাত রেখে বললেন, মা, আজ থেকে তুমি এই ঘরেই ঘুমাবে, আর আজকের রাতটা আমার ছেলে কাটাবে গাড়ির ভেতরে। মাত্র একটা রাত,
যদি ওর কাছে এই রাতটাই অসহনীয় মনে হয় তাহলে ও বুঝবে তুমি কতগুলো রাত কিভাবে কাটিয়েছো। ইয়াসিন বিরক্ত হয়ে বলল, মা আমি সকালে অফিসে যাই, আমার ঠিকমতো ঘুমানো দরকার। রওশনারা এবার তার দিকে এমনভাবে তাকালেন যেভাবে ছোটবেলায় কোনো বড় ভুল করলে তাকাতেন। তোমার ঘুমের দরকার আছে, কিন্তু যে মেয়েটা তোমার সন্তানকে নিজের শরীরে বহন করছে তার বিশ্রামের দরকার নেই। সে প্রতি ঘন্টায় বাথরুমে যায়, পিঠের ব্যথায় কাঁদে, তবুও তোমার শান্তির জন্য গাড়িতে রাত কাটায়। এতদিন আমি ভাবতাম আমি একজন ভালো মানুষকে বড় করেছি, আজ বুঝলাম কোথাও না কোথাও আমি বড় ভুল করেছি। মায়ের মুখের এমন কথা শুনে ইয়াসিনের মুখের রং বদলে গেল। সে ধীরে ধীরে নিচের দিকে তাকিয়ে রইল। জীবনে সম্ভবত এই প্রথম সে নিজের কাজ নিয়ে লজ্জা অনুভব করছিল, কিন্তু সেই লজ্জাও তার অহংকারের চেয়ে বড় হয়ে উঠতে পারছিল না। সে নিচু স্বরে বলল, আরিশা তো কখনো আপত্তি করেনি। আমি তখন প্রথমবার মুখ খুললাম। আমি আপত্তি করেছিলাম ইয়াসিন। প্রথম রাতে বলেছিলাম আমি ভয় পাই, দ্বিতীয় রাতে বলেছিলাম আমার কোমরে প্রচন্ড ব্যথা, তৃতীয় রাতেও বলেছিলাম আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু প্রতিবারই তুমি একই কথা বলেছিলে, আমি বাসার ভাড়া দিই, আমার ঘুমটাই আগে দরকার। এরপর আর কিছু বলার সাহস পাইনি। আমার কথাগুলো শুনে ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। ইয়াসিন কোনো উত্তর দিতে পারল না। রওশনারা ধীরে ধীরে সোফায় বসে বললেন, আজ রাতে তুমি নিচে যাবে, আর যাওয়ার আগে তোমার স্ত্রীকে ধন্যবাদ বলবে, কারণ এতদিন সে তোমার নিষ্ঠুরতাকে সহ্য করেছে, সংসার ভাঙার চেষ্টা করেনি। ইয়াসিন কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর বিরক্ত মুখে কম্বল আর বালিশ তুলে নিল। দরজার দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে আবার থেমে গেল। মা, যদি যদি কেউ আমাকে নিচে দেখে? রওশনারা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, সেই প্রশ্নটা তোমার প্রথম রাতেই করা উচিত ছিল। যখন তোমার 8 মাসের গর্ভবতী স্ত্রীকে একা গাড়িতে পাঠিয়েছিলে তখন কি একবারও ভেবেছিলে কেউ যদি ওকে দেখে কি ভাববে? ইয়াসিন আর কোনো কথা বলল না। ধীরে ধীরে দরজা খুলে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পর আমি গভীর একটা নিঃশ্বাস ফেললাম। মনে হচ্ছিল বহুদিন পর এই ঘরের বাতাসে একটু স্বস্তি ফিরে এসেছে। রওশনারা আমার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, মা, আজ থেকে আর কখনো গাড়িতে ঘুমাবে না। যতদিন না তোমার সন্তান পৃথিবীতে আসে আমি নিজে খবর নিব তোমার। যদি আবার এমন কিছু হয় তাহলে ওকে শুধু এক রাত নয়, যতদিন দরকার ততদিন গাড়িতেই থাকতে হবে। আর কথাগুলো শুনে আমার চোখ ভিজে উঠল। বিয়ের পর এই প্রথম মনে হলো এই বাড়িতে অন্তত একজন মানুষ আছেন যিনি আমাকে নিজের মেয়ের মতো ভাবেন। কিন্তু আমি তখনও জানতাম না সেই রাত ছিল কেবল শুরু। পরদিন সকালে রওশনারা এমন একটি সিদ্ধান্ত নেবেন যা শুধু ইয়াসিনের জীবন বদলে দেবে না, আমাদের পুরো সংসারের ভবিষ্যৎও পাল্টে দেবে। পরদিন ভোরে আমার ঘুম ভাঙল জানালার ফাঁক দিয়ে আসা নরম সূর্যের আলোয়। বহুদিন পর আমি বিছানায় একটানা কয়েক ঘন্টা ঘুমিয়েছিলাম। শরীরের ক্লান্তি পুরোপুরি না গেলেও মনে হচ্ছিল যেন বুকের ওপর থেকে একটা ভার নেমে গেছে। আমি ধীরে ধীরে উঠে বসতেই বুঝতে পারলাম ঘরের ভেতর অদ্ভুত নীরবতা। সাধারণত এই সময় ইয়াসিনের অফিসে যাওয়ার তাড়াহুড়া, আলমারি খোলার শব্দ কিংবা ফোনে কথা বলার আওয়াজে পুরো ফ্ল্যাট সরগম হয়ে থাকে, কিন্তু আজ চারপাশে শুধু নীরবতা। আমি ধীরে ধীরে দরজা খুলে ড্রয়িং রুমে এলাম। সেখানে রওশনারা সোফায় বসেছিলেন, হাতে এক কাপ চা, কিন্তু তার চোখে ছিল গভীর চিন্তার ছাপ। আমাকে দেখে তিনি মৃদু হাসলেন। ঘুম কেমন হয়েছে মা? আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, অনেকদিন পর মনে হলো সত্যিই ঘুমিয়েছে। তিনি উঠে এসে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। এটাই তো স্বাভাবিক, গর্ভবতী একজন মেয়ের ঘুমানোর জায়গা গাড়ির সিটে হতে পারে না। ঠিক তখনই মূল দরজা খুলে ইয়াসিন ভেতরে ঢুকলো। তার চুল এলোমেলো, চোখ দুটো লাল, জামা কাপড় কুঁচকে আছে। পুরো রাত গাড়ির পেছনের ছিটে কাটানোর ক্লান্তি আর মুখে স্পষ্ট ফুটে উঠেছে। সে ভেতরে ঢুকেই কোমর হাতে রেখে ধীরে ধীরে সোজা হওয়ার চেষ্টা করলো। মনে হচ্ছিল শরীরে প্রতিটি হাড়ে ব্যথা করছে। রওশনারা শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, কি হলো, ঘুম ভালো হয়েছে? ইয়াসিন কোনো উত্তর দিল না, শুধু নিচু হয়ে জুতা খুলতে লাগলো। পিঠে খুব ব্যথা করছে? আবার জিজ্ঞেস করলেন তিনি। ইয়াসিন এবারও বিরক্ত গলায় বলল, গাড়িতে মানুষ ঘুমাতে পারে নাকি? সারা রাত একবারও ঠিকমতো ঘুমাতে পারিনি। রওশনারা ধীরে ধীরে মাথা নাড়ালেন। শুধু এক রাতেই যদি তোমার এই অবস্থা হয় তাহলে ভেবে দেখো আরিশা টানা কতগুলো রাত ওই একই জায়গায় কাটিয়েছে। পার্থক্য শুধু একটা, তুমি সুস্থ মানুষ আর ও 8 মাসের গর্ভবতী। কথাটা শেষ হতেই ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। ইয়াসিন এবার আমার দিকে তাকালো। তার চোখে প্রথমবারের মতো এক ফোঁটা অপরাধের ছায়া দেখা গেল, কিন্তু সে এখনো মুখে স্বীকার করতে পারছিল না যে সে ভুল করেছে। আমি কোনো কথা বললাম না। এতদিনের কষ্টে পরে আমি আর তর্ক করতে চাইছিলাম না, শুধু চুপচাপ ডাইনিং টেবিলের পাশে বসে এক গ্লাস পানি খেলাম। রওশনারা হঠাৎ বললেন, আজ অফিসে যাওয়ার দরকার নেই। ইয়াসিন অবাক হয়ে তাকালেন, কেন?
কারণ আজ তোমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ? রওশন আরা আরো ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে একটি ছোট্ট নোটবুক বের করলেন। তারপর সেটি টেবিলের উপর রেখে বললেন, আজ সারাদিন তুমি আরিশার সঙ্গে থাকবে। সে যতবার উঠবে ততবার তুমি উঠবে, সে যতবার হাঁটবে ততবার তুমি তার পাশে থাকবে। ডাক্তার যেসব ঔষধ খেতে বলেছেন সময় মতো তুমি তাকে খাওয়াবে, রান্না করবে, বাসন ধুবে, ঘর পরিষ্কার করবে, আর রাত হলে আবার গাড়িতে গিয়ে ঘুমাবে। ইয়াসিন বিস্ময়ে বলল, মা, এটা আবার কেমন নিয়ম? রওশন আবার কণ্ঠ এবার আরো দৃঢ় করে উঠল, এটাকে নিয়ম বলে না, এটাকে দায়িত্ব বলে। এতদিন সেই দায়িত্ব একা তোমার স্ত্রী পালন করেছে। আজ থেকে তুমি বুঝবে, সংসার শুধু টাকা দিয়ে চলে না, সম্মান, যত্ন আর ভালোবাসাও লাগে। ইয়াসিন কিছু বলতে গিয়েও থেমে গেল। সে বুঝতে পারছিল আজ তার কোনো অজুহাতই তার কাজে আসবে না, কিন্তু সে তখনও জানত না রওশন আরা আরো বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যে সিদ্ধান্ত জানার পর তার অহংকার একেবারে ভেঙে পড়বে।